পারছি না, আমাকে ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। এই চুপ করেন। আমি আপনাকে বিয়ে করেছি, আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য? কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি, তো এইসব ন্যাকা কান্না আমার সামনে করেন না, আমাকে আমার মতো করতে দেন। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল, আর রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার উপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্যর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার, আপনি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছা করলো। শুনেন, আবার রেডি হন, আবারও আদর করব। জি স্যার, তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য সরি। আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি, আর করব না, আপনার মতো করতে পারেন। আমি রেডি হয়ে আসছি। আদিত্য রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়ার সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো, আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা স্বামীর ভালোবাসা না, তার দেহের লোভ তাকে আদর করছে। তারপরও আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এইভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইচ্ছে করে শক্ত করে জড়িয়ে বুকে মাথা রেখে সারাটা জীবন পার করে দিই। ছি ছি রিয়া, তুই কি ভাবছিস এগুসব? তুই শুধু তার এক রাতের বউ, তোকে তার কাছে থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা বেজে গেছে, আমাকে ডাক দেন নাই কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, ন্যাকা কথা বলেন কেন? আপনার আব্বুর না আজকে অপারেশন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাব। আমার অনেক সময় লাগবে তো, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো, আর এইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চায়। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরখা পরা মেয়েটাকে নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে, কত নিবেন? আমি নতুন তো, তাই জানি না কত করে নিতে ও হয়। আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই, যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ওমা, বলেন কি, এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনি আর সারা রাত উনি আমাকে টাচ করবে, সেখানে আর ভয় পেয়ে কি হবে? রিয়া কথাগুলো ভেবে আদিত্যর বাইকে উঠল। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো, এমনকি টাচও করবো সেখানে। এত দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করবো আপনাকে। বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় কেন নামলেন? আমাকে এটা কেন বললো? আমার দেহ লাগবে, পেয়ে গেলে হয়ে গেল, সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে? তাও ঠিক। ওকে, সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামালো বাইকটা। রিয়া এটা দেখে একদম চমকে গেল। নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করছি, এখন একটু হালালভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে বিয়ে করলে কি সমস্যা? এমন নিজেকে মনে হবে না আপনি পতিতা মেয়ে, স্বামী কাছে নিজের দেহ দিয়েছেন। আর আমার একটু শখ হয়েছে, তাই বিয়ে করতে চাচ্ছি। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না, আমাকে বিয়ে করে নিন।
তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে? এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আপু তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন আমার, আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে আসবো, তুই কান্না করিস না। আমি আমার আব্বুর কিচ্ছু হতে দিব না, আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিছু হবে না, আমি সকালেই টাকা নিয়ে চলে আসবো। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। তখনই আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি, দেখেন তাড়াতাড়ি চলেন, আমার আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখন থেকে তাড়াতাড়ি যেতে পারবেন। ওকে বিয়ে করব তাহলে আমার দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে, আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে, ডান। টাকা নিয়ে ভাবতে হবে না, আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভিতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওইখানকার দুইজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহর দিয়ে দুইজন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুইজন আবার বাইকে করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দিনমোহর চাইতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? আমি অত টাকা দিয়ে কি করব, আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশনের জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দিন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নাই, আমার দেনমোহরের টাকা দিলেই আমার চলবে, আর কিছু দরকার নাই আমার। ওকে, আপনার ইচ্ছা। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেললো। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুমটা গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে দূর, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়েছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লেগেছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। আই, কই ব্যথা পাইছেন দেখি? রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে, ওই ড্রয়ারের ভিতরে। রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুভটা বের করে আদিত্যর কাছে এসেছে। আদিত্যকে উপর করে শুইয়ে দিয়ে ওর কোমল হাতে আদিত্যর কোমরে মুভটা লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, ওখানে করে দেন। আচ্ছা, দিচ্ছি। রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসি। আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসেছি, কি পরবো? বোরখার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারি দেখে গা অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে। সবাই ঢাকা থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেলে গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় গভীরভাবে একটা কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরলো। আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করে আসলাম। আচ্ছা ছাড়েন, রান্না করতে হবে তো? করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরে খাবার অর্ডার দিতে হবে কেন? রান্না করতে পারি আমি। ওকে, নিচে গিয়ে দেখেন গা, কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি সব লেখাও আছে।
আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান? কিভাবে অর্ডার দিয়ে থাকি? না, কাজের বুয়া রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছে উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিলে আদিত্য বলল। আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বললে তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফায় উপরে থাকা সবকিছু গোছাতে লাগলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। আদিত্য নিচে এসেছে দেখে রিয়া সোফা থেকে উঠে দাঁড়ালো। আদিত্য রিয়াকে বলল। কি হলো? আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নিই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভুরুকুচকে বলল। আরে কান্না করেন কেন? আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে তো, আর আপনার আব্বু কিছু হবে না, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগেই টাকা পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষও হয়ে গিয়েছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য ওকে নিজেকে অজান্তে জড়িয়ে ধরল। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারি কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পড়ে যাচ্ছে তো, আর খুশিতে জোরে ধরে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন না। আমার ওটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবে। হ্যাঁ, কইছে কই দেখি আমি কাটবো? রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কে? কই কান্না করছি? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়ার সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে। বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো, তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাইয়ে দিব? খাওয়া দিবেন? ওকে, তাহলে তো আরো ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বেড়ে সবকিছু দিয়ে একটু একটু করে খাবার দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলো। জানি আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিন বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হতে আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়েই সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবার হয়, সেখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়লে আদিত্য অবাক হয়ে বলল। কি ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল। কিছু হয়নি, চোখে যেন কি পড়ে গেছে। আচ্ছা একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? হা 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 হা। আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য, আমার কাজ শেষ। আপনারাও আমাকে মনে রেখে কি লাভ? বাহ, আপনার কি লাভ? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যকে যে খাবারটা দিয়েছিল তার অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোনে হাত দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল। আব্বু কই তুমি? আব্বুর অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসবো। আচ্ছা আপু, সাবধানে এসো।
রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নেবেন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ শুনেন, নিজের খেয়াল রাখবেন। আর ওইসব মেয়েদের সাথে কোনো সম্পর্ক করবেন না। এটা বিয়ে করে নিয়ে তাহলে অনেক সুখী হবেন। আপনাকে তো ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন এইসব পরে না। না, আমি অন্যের জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক সেটা ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নেকাব পরে নিল। তারপর আদিত্য থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভিতরটা চাপা কষ্টে তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়ার সাথে সাথে পিছন ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়াই। না, আমি এই টাকাটা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটা আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে। উফ, আমার এইসব ভেবে কাজ নাই। আদিত্য, এইসব ভাষা বাদ, এই সাবজেক্ট ক্লোজ। আদিত্য এটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগলো। আর এইদিকে রিয়া হসপিটালে যায়। গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার দাবার খাইয়ে ও আবার বাইরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিতি এক আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে আসে। এসে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যর বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় নিয়ে আসে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসে। রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞাসা করলে রিয়া বলল, ওইসব বাদ দাও। আব্বু, তুমি সুস্থ হয়েছো? এতে আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছিস? আব্বু, যেখানেই পাই না কেন আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে আইসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়ের কান্না করতে দেখলে কার না ভালো লাগে। কিন্তু রিয়ার আব্বুর কিছুটা সন্দেহ হলো। রিয়া এমন কিছু করেছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করেছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমাকে বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের কেউ থাকবে না। আমরা একা বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর রিয়ার আব্বুও কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর ভালো লাগছে না রে। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা দুইটা ভাত না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি আমি কাজের ভুয়া হইছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে ওর আব্বু আবার ওকে জিজ্ঞাসা করলে রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু।
আপু তোমাকে খালা ডাকে। খালাকে বলো আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ রে মা, রিয়া তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেইখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তারা নাকি চাকরিতে রাখতে পারবে না, ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। এইটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড়লোকের ব্যাপার বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেইখানে রান্না করার জন্য কাজের বোয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসিস। এমন চাকরি পেলে তো ভালোই হয়, তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ হ্যাঁ, এখনই চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটাও করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষ করে চেটে পুচে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়ে নিলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে যে সব দিক খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর আমার ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের কোনো দিন রেখে থাকি নাই। ও, কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওকে একটু যেতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাইকে খাওয়া শেষ করে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পিছন পিছন গিয়ে বলল, খালা, এইটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়া ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের ওপরে বসলো। রিয়া রহিমা খালার রুমে এসেছে এবং এসে বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে এমনিতে এত মিথ্যা কথা বলছি, অফিসে কাজ, আর এখন যদি 24 ঘন্টা এখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক গড়তে পারোস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছোস অনেক, এমন হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো। কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল, ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপারই ছিল না। তারপরও মেয়েটাকে ধরেনি। শুধু তার একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে দেখে যাব কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুজন এখানে থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে। সপ্তাহে পরপর এসেছে, দেখা করে যাবে। আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ওই তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারবে। তা ঠিক, আব্বুকে কিভাবে বুঝাবো সেটাই বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নেব। আচ্ছা যা, ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে, সকালে 6টার আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুইজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কুরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখলে সালেহা চৌধুরী আতশোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসেছো? রিয়া ভিতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে
জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই। রহিমা খালা আমাকে সব বলছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি, আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? ও ওই উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুল ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছু সাহায্য লাগলে আমাকে বলবে। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে একবার এত বড় ধাক্কা খেয়েছে, তারপরও আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়ার সাথে সাথে পড়ে যায়। রিয়ার সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। কথাটা বলে রিয়ার সামনে থাকা ব্যক্তির দিকে তাকায়। রিয়া দেখে ওটাও রহিমা খালা। এই, তুই কোন দিকে মন দিয়ে হাঁটোস? আর আমার কোমরটা ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুইজন ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকজন বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপর একটা ফাইল আছে, ওটা নিয়ে আসো তো। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরীর হাতে দিল। তখন সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার হাতে দিয়ে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুইজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামালো। তারপর দুইজন নেমে বাড়ির ভিতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে। ফাইলগুলো দিয়ে পরে চলে আসে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। উনি আপনার বড় মেয়ে? হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্ত নিয়ে কথা বলছিল? এইটুকুর ভিতরে ওটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আরে আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে, ওইটা। তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখে পানি টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞাসা করতে গিয়ে করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো তো। আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরীকে দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়ার তার পাটা হালকা করে চেপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এই বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়ার বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে টেবিলের ওপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সেই আজ অনেক খুশি। রিয়া অনেক খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে একটু খুশি দেখতে পাচ্ছি। 1 মাসে আপনাকে আমি এতটা আনন্দ দেখি নাই। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবে অনেক আনন্দ হচ্ছে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।